সুপ্রভাত বন্ধুরা। আজ 28 সেপ্টেম্বর রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমে আসছি আন্তর্জাতিক খবরে। লিবিয়া থেকে নির্বাচনী প্রচারের জন্য তহবিল সংগ্রহের চেষ্টার অভিযোগ করা এক মামলায় প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো। বৃহস্পতিবার প্যারিসের একটি ফৌজদারি আদালত তাকে এই কারাদণ্ড দেন। ফলে প্রথম ফরাসি প্রেসিডেন্ট হিসেবে তিনি শীঘ্রই কারাবন্দী হতে যাচ্ছেন। 1 মাসের মধ্যে তাকে কারাবন্দী করা হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালালো। হুথি সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবারের ওই হামলার পর শহরের আকাশ ঘন কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হুথিদের সাধারণ সদর দপ্তরের কমান্ড কেন্দ্র এবং তাদের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্থাপনায় লক্ষ্য করে 1 ডজনেরও বেশি যুদ্ধবিমান এবং বিমান সহায়তা ইউনিট ব্যবহৃত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে দাবি করেছেন, এই শক্তিশালী হামলায় ডজন খানেক হুথি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় দেশ স্লোভেনিয়া। বৃহস্পতিবার সরকারি এক বিবৃতিতে এই খবর জানানো হয়। এর আগে গত জুলাইয়ে দেশটির 2 কট্টর দক্ষিণপন্থী মন্ত্রীর উপরেও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। স্লোভেনিয়া ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র। দেশটি গত বছর প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। চলতি বছরের আগস্টে দেশটি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়ার পরমাণু শক্তি ব্যবহারের 80 বছর পূর্তি উপলক্ষে মস্কোতে বিশ্ব পারমাণবিক সপ্তাহ শুরু হয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে শক্তির নিরাপদ ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করতে বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু গবেষকেরা একত্রিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মস্কোর ভিডিএনএইচ পার্কের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসরায়েলি নৌ অবরোধ ভেঙে গাজার উদ্দেশ্যে যাত্রা করা একটি আন্তর্জাতিক ত্রাণবাহী বহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ড্রোন হামলার শিকার হওয়ার পর ইউরোপীয় দেশ ইতালি এবং স্পেন তাদের নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে। বহরটিতে রয়েছে প্রায় 50টি বেসামরিক নৌকো, যার সঙ্গে রয়েছেন আইনজীবী, সংসদ সদস্য এবং মানবাধিকার কর্মীরা। এতে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। এই বহরটির লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে সরাসরি গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানো। গোটা বিশ্বে প্রায় একঘরে ইসরায়েল। তারপরেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাষ্ট্রপুঞ্জের মহাসভায় দাঁড়িয়ে বললেন, তিনি গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবেন। ব্যাখ্যা হিসেবে বললেন, তার দেশকে কাজটা শেষ করতেই হবে। পশ্চিমের রাষ্ট্র নেতাদের খোঁচা দিয়ে বললেন, আপনারা হয়তো চাপের মুখে পিছিয়ে আসছেন, ইসরায়েল পিছবে না। এর প্রতিবাদ স্বরূপ রাষ্ট্রপুঞ্জে বহু দেশের প্রতিনিধি মাঝপথে সভা ছেড়ে বেরিয়ে যান। আসছি দেশের খবরে। দুপুর গড়িয়ে বিকেল ফাইটার জেট প্লেন নিয়ে টেক অফ করলেন ভারতীয় বায়ুসেনার চিফ মার্শাল। মাঝ আকাশে বিমান উড়িয়ে আবার ফিরে এলেন সেনা ছাউনিতে। অবতরণ করল যুদ্ধ বিমান। এটাই ছিল তাঁর শেষ যাত্রা। আর উড়বে না ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে জায়গা করে নেওয়া মিক-1 গুরেভিচ MiG-21। 62 বছরের বর্ণময় যুদ্ধজীবন কাটিয়ে অবশেষে অবসর নিল ভারতের গর্ব লড়াকু জেট MiG-21 ফাইটার বিমান। এমন একটি আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে যাতে বিনা বিচারে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখা যায়। মোদী সরকার বুঝে ফেলেছে জেলে থাকা ওয়াংচুক আরও সমস্যা বাড়াতে পারেন। তাই গুলি চালানোর পর থেকে ওয়াংচুকের ভাবমূর্তি নষ্ট করতে সক্রিয় হয়েছে বিজেপি তথা কেন্দ্রের মোদী সরকার। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা FCR এর লাইসেন্স বাতিল, তাকে NSO-তে গ্রেপ্তার করেই থেমে নেই প্রশাসন। এবার জলবায়ু আন্দোলনের কর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের পাকিস্তান সংযোগের তথ্য হাজির করল প্রশাসন। ওয়াংচুককেই বুধবার হিংসার মূল পাণ্ডা বলে উল্লেখ করে শনিবার লাদাখের পুলিশ প্রধান দাবি করলেন, গত মাসে এক পাকিস্তানি গুপ্তচরকে গ্রেপ্তারের পর ওয়াংচুকের পাকিস্তান যোগের অভিযোগেও তদন্ত শুরু করা হয়েছে।
আসামের বোড়ো টেরিটোরিয়াল কাউন্সিল বিটসির নির্বাচনে ধরাশায়ী হল ক্ষমতাসীন বিজেপি। মোট 40টি আসনের মধ্যে মাত্র 5টি আসনে কোনো রকমে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে 28টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট, সংক্ষেপে বিপিএফ। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিটিসির এই ফলাফল বিজেপির কাছে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের জনসভায় লাগাম ছাড়া ভিড়, পদপিষ্ট হয়ে মৃত 39, আহত শতাধিক। আহতদের সঙ্গে কথা বলতে মাঝরাতে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী স্ট্যালিন। তামিলনাড়ু সরকারের নির্দেশে ঘটনা তদন্ত করতে বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে এক তদন্ত কমিটি গঠিত হয়েছে। বিহারে রাজনীতি নিয়ে চর্চা। 4 মাস আগে দল এবং পরিবার থেকে বিতাড়িত হওয়ার পর অবশেষে নিজস্ব রাজনৈতিক দল গঠন করলেন লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ যাদব। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন তার নতুন দলের নাম জনশক্তি জনতা দল জেজেডি। নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্ল্যাকবোর্ড। পতাকায় আরজেডির সবুজ রং থাকলেও প্রাধান্য পেয়েছে হলুদ রং, যা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ, কারণ প্রশান্ত কিশোরের নবগঠিত পার্টি ও দলের প্রতীকে হলুদকে প্রধান রং করেছে। এখন রাজ্যের খবর। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার সকালে বেহালা সরসোনার ক্ষুদিরাম পল্লীর তালপুকুর রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রাবন্তী দেবী নামে বছর 66 বৃদ্ধার মৃত্যু হয়েছে। এলাকায় জমা জলের কারণেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলেই বাসিন্দাদের একাংশের অভিযোগ। দিকে দিকে জমা জলে 11 জনের মৃত্যুর ঘটনা ও জমা জলের ভোগান্তি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়ায়। এই পরিস্থিতিতে বহু জায়গাতে খানিকটা মুখ রক্ষা করতে উৎসবের মরশুমে কোনো মতে জল নিকেশ ব্যবস্থা করা হলেও বহু ক্ষেত্রে তড়িঘড়ি অবৈজ্ঞানিক উপায়ে করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে কলকাতা কর্পোরেশনের বিরুদ্ধে। এদিকে শনিবারেও বেহালার বেশ কিছু এলাকার সাথে সরসোনার ক্ষুদিরাম পল্লীর তালপুকুর রোডেও এখনও বৃষ্টির জল জমা রয়েছে। এদিন সকাল 7টা নাগাদ সেই জলে দাঁড়িয়েই দোকানের শাটার খুলতে গিয়ে ধাতব শাটারে হাত লাগাতেই তড়িতাহত হন শ্রাবন্তী দেবী। তাকে উদ্ধার করে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নথি না দিলে পেনশন বন্ধ, হুঁশিয়ারি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষক কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধার বিষয়টি কার্যত রাজ্য সরকারের তরফে সরাসরি নিয়ন্ত্রণের বন্দোবস্ত করতে এবার সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দিল উচ্চশিক্ষা দপ্তর। পেনশনভোগী কর্মচারী ও কর্মচারীর পরিজন এবং 6 মাসের মধ্যে অবসর নিচ্ছেন এমন কর্মচারীদের পেনশন, গ্র্যাচুইটি সংক্রান্ত নথি, আসল সার্ভিস বুক সব খতিয়ে দেখে তা কতটা যথাযথ নির্ধারণ করবে ডিরেক্টর অফ পেনশন অ্যান্ড প্রভিডেন্ট ফান্ডস। এ বিষয়ে সহযোগিতা না করলে সংশ্লিষ্ট কর্মচারীর পেনশন প্রাপ্য সুবিধার বরাদ্দ ছাড়া হবে না বলে উচ্চশিক্ষা দপ্তরের একটি ডেপুটি সেক্রেটারি নির্দেশিকা বলা হয়েছে। এই ব্যবস্থায় কার্যকর হলে বিশ্ববিদ্যালয়গুলি স্বায়ত্তশাসন বিপন্ন হবে বলেই অভিমত অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের। আবার বিতর্কে চিকিৎসক রাজনীতিক শান্তনু সেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নাল জিমার একটি অ্যাকাউন্টে 1.5 কোটিরও বেশি টাকার রহস্যজনক লেনদেনের অভিযোগে তাঁকে ও আরও 3 চিকিৎসককে চিঠি পাঠিয়েছে সংগঠন। অভিযোগ, আইএমএর প্যান ব্যবহার করে জিমাকন কলকাতা নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্ট থেকেই 2015 থেকে 2018 সালের মধ্যে 1,53 লক্ষ টাকার লেনদেন হয়েছে, কিন্তু এই বিপুল লেনদেনের কোনো তথ্য নথিভুক্ত হয়নি বলেই অভিযোগ উঠেছে। এরপরেই আইএমএর সর্বভারতীয় সাধারণ সম্পাদক 4 চিকিৎসকের কাছে লেনদেনের বিস্তারিত জানতে চিঠি পাঠিয়েছেন। শেষে খেলার খবর। বিশ্ব প্যারা তীরন্দাজিতে ঐতিহাসিক সোনা ভারতের শীতল দেবীর। মাত্র 18 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। শনিবার দক্ষিণ কোরিয়ায় বিশ্বের 1 নম্বর তীরন্দাজ উজনুর জুরে গির্ডিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের শীতল। ঝাড়গ্রামে অনুষ্ঠিত রাজ্য বিদ্যালয় তীরন্দাজি প্রতিযোগিতায় ঝলসে উঠল জলপাইগুড়ির প্রতিভারা। অনূর্ধ্ব 17 কিশোরদের কম্পাউন্ড ইভেন্টে জলপাইগুড়ির তিতাস বর্মন প্রথম স্থান অর্জন করেছে। একই বিভাগে জেলারি কর্ণদেব রায় 4র্থ স্থানে পৌঁছেছে। অনূর্ধ্ব 14 কিশোরীদের বিভাগে সেরা হয়েছে দেবপ্রিয়া সিংহ। অনূর্ধ্ব 19 কিশোরদের ইন্ডিয়ান রাউন্ডে প্রথম স্থান দখল করেছে আকাশ রায়, আর দ্বিতীয় হয়েছে শুভ্রজিৎ রায়।
অনূর্ধ্ব 17 সাব চ্যাম্পিয়ন হলো ভারত। কলম্বো রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশকে 2-1 গোলে হারিয়ে খেতাবি লড়াইয়ে জিতল ব্লু ক্লোলস ইয়ং টাইগার্সরা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।